সাউন্ড যাবে, জোরে বলি না, সাউন্ড যাবে। স্পিকার দিলে মনে হয় রেকর্ডিং হয়। ওই রেকর্ডিং এ দিয়া ওপেন তো, ওখান থেকে রেকর্ডিং হচ্ছে। তাহলে আমরা বলতে পারি আর্টিফিশিয়াল কোনো মেথডের মাধ্যমে যদি জন্ম নিয়ন্ত্রণ করা হয়ে থাকে ওটা কন্ট্রাসেপশন বলা হয়ে থাকে। আর্টিফিশিয়াল কোনো মেথড, ন্যাচারাল কোনো মেথড না। কিন্তু ন্যাচারাল মেথড একটা দুটো আছে যেগুলো বেশি অ্যাপ্লাই হয় না। ইট ইজ এ প্রসেস, এটা একটা পদ্ধতি অফ কনসেপশন। তো হ্যাঁ, বাই মেথডস আদার দেন অ্যাবসেন্স অফ কয়টাস। কয়টাস মানে স্বামী স্ত্রী একত্রে থাকা, এটা বাংলা এটা। আর অ্যাবস্টিনেন্স হচ্ছে বিরত থাকা। তাহলে যদি তারা বিরত থাকে, এটা ছাড়া অন্য কোনো মাধ্যমে যদি আমরা মানে বিরত থাকবে না, কিন্তু অন্য কোনো মাধ্যম অ্যাপ্লাই করে যদি জন্ম নিয়ন্ত্রণ করা হয় এটাকে কন্ট্রাসেপশন বলা হয়ে থাকে। তাহলে এটা এই অর্থটা বুঝছেন তো না? মানে আর্টিফিশিয়াল কোনো মেথডের মাধ্যমে যদি তারা বিরত থাকতে পারে মানে তারা একত্রে থাকবে, কিন্তু কোনো আর্টিফিশিয়াল মেথড ইউজের মাধ্যমে যদি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অ্যাপ্লাই করতে পারে তারা একত্রে থাকবে, কিন্তু অন্য কোনো প্রসেস অ্যাপ্লাইয়ের মাধ্যমে যদি তারা জন্ম নিয়ন্ত্রণ করে বা ফ্যামিলি প্ল্যানিং করে এটাকে বলা হয় কন্ট্রাসেপশন। সহজ কি ছেলেমেয়েগুলো ইয়ে করছে। তাহলে আমরা বলবো যে কি কি আছে মেথডস অফ কন্ট্রাসেপশন, এটা পরীক্ষা আসবে। কি কি মেথডস এর মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ করা যায়, মেথডস অফ কন্ট্রাসেপশন। হ্যাঁ, এক নম্বরে টেম্পোরারি মেথড। একটা টেম্পোরারি মেথড যে একবার ইউজ করবেন, আবার এটা যদি আবার চান আবার এটা সরাই দিতে পারবেন, মানে একবার ইউজ করা যাবে এবং এটাকে আবার ফেলে দেওয়া যাবে, এটা টেম্পোরারি মেথডস বলা হয়ে থাকে। এই যে ক্লাস নেওয়া হচ্ছে, বললাম গান গান লাগাই রাখছে এখানে, কে বলবেন বলেন তো একজন। এখানে না, এখানে তো দরকার নেই, ওই যে ভিতরে বলে আসলে হবে। যেখানে বলছে আমাদের এখানে ক্লাস চলছে তারা গান বাজাচ্ছে এখানে। টেম্পোরারি মেথডস এর মধ্যে এক নাম্বার হচ্ছে বেরিয়ার মেথড। বেরিয়ার মানে বাধা দেওয়া। এর মধ্যে আছে ন্যাচারাল ল্যাটেক্স তৈরি, এগুলো মার্কেটে পাওয়া যায় কন্ডম নামে। দুই নাম্বার হচ্ছে বেরিয়ার মেথডের মধ্যে এটা বেশি ইউজ হয়। দুই নাম্বার হচ্ছে কেমিক্যাল মেথড। এর মধ্যে ফোম আছে, জেলি আছে, ফোম, জেলি, ক্রিম। তিন নম্বরে ন্যাচারাল কন্ট্রাসেপশন। এটা হচ্ছে প্রাকৃতিক ভাবে কোনো কিছু ইউজ না করে, আর কিছু পদ্ধতি আছে এগুলো অ্যাপ্লাই করলে দেখা যায় যে ন্যাচারালি তারা জন্ম নিয়ন্ত্রণ করতে পারে, ন্যাচারাল কন্ট্রাসেপশন। কি কি আছে? এক নাম্বার হচ্ছে ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া মেথড। দুই নাম্বার হচ্ছে বেজাল বডি টেম্পারেচার মেথড। দেখা যায় বেজাল বডি
টেম্পারেচার মেথড, ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া মেথড, অ্যামিনোরিয়া AMMENORRHEA, এটা হচ্ছে ক্যালেন্ডার মেথড। তারপর নাম্বার হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। কি যেন ফার্মাকোলজি পরীক্ষা দিয়েছে গত ক্লাসে, আপনারা না অবশ্য আপনাদের আগের পরের ব্যাচ, কি যে লিখছে এগুলো আমি একটা দুই খাতা উল্টে দিয়েছিলাম কালকে, পুরো হাসবো না গান চিন্তা করতেছিলাম। বাংলা লেখা শুরু করছে, সব বাংলা ঠিক আছে, নিজের মতো করে যা পারছে বাংলা মনের মাধুরী মিশিয়ে একেবারে। মানে এক পেজের দুই পেজের মধ্যে পুরো পরীক্ষা শেষ, শুধু প্রথম পেজ আর দ্বিতীয় পেজ শেষ করো। Intrauterine contraceptive device, intrauterine contraceptive device, calendar method। কি নাম্বার হচ্ছে হরমোনাল মেথড। হরমোনাল মেথডের মধ্যে আছে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ন্যাচারাল কন্ট্রাসেপশন, এটা ক্যালেন্ডার মেথড। ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া মেথড, ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া মেথড, কোয়েশ্চন অনলি পি। এই ক্লাসিফিকেশনটা আসতে পারে, এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটাই। জি কি কি হয় নাকি, ঘুম করে কেটে গেছে নাকি আপনি? এগুলো নিজেকে সুস্থ ভাবলে মানুষ সুস্থ থাকে। হ্যাঁ, কোর্স কেন করছেন জিজ্ঞেস করবেন, জিয়া ভাই ভাই কেন কোর্স করতেছি, কি করবো এটা দিয়ে? জিয়া ভাই চিকিৎসা দিবেন, আচ্ছা সবাই অ্যাপ্লাই করে দিয়ে দেবেন। IM টেম্পোরারি মেথডস, টেম্পোরারি মেথডস এর মধ্যে আরেকটা বাকি আছে, এটা হচ্ছে যে পার্মানেন্ট মেথড। পার্মানেন্ট আমরা পরে লিখে দিই। এক নম্বর হচ্ছে টেম্পোরারি মেথডের মধ্যে, টেম্পোরারি মেথডের মধ্যে দেখেন এক নম্বর হচ্ছে বেরিয়ার মেথড। এর মধ্যে এটা চলছে মার্কেটে বেশি, কন্ডম এটা ইউজ হয় বেরিয়ার মেথড হিসেবে। এটা টেম্পোরারি, একেবারে অল্প সময়ের জন্য। দুই নাম্বার হচ্ছে কেমিক্যাল মেথড। কেমিক্যাল মেথডের মধ্যে কেমিক্যাল এজেন্ট ব্যবহার করে তো এখানে কন্ট্রাসেপশন বা জন্ম নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। কি কি? ফোম, জেলি, ক্রিম, এগুলো তেমন ইউজ হয় না। ফোম, জেলি, ক্রিম। 3 নাম্বার হচ্ছে ন্যাচারাল কন্ট্রাসেপশন, মানে প্রাকৃতিক ভাবে কোনো কিছু অ্যাপ্লাই না করে এই মেথডগুলো ইউজ করলে মানে কন্ট্রাসেপশন করা যায় বা জন্ম নিয়ন্ত্রণ করা যায়। কি? ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া মেথড। ল্যাকটেশনাল মানে হচ্ছে যে বাচ্চা জন্মের পরে যে প্রথম 6 মাস বা প্রথম 2 বছর মারা বুকের দুধ খাওয়ান বাচ্চাকে, তো বুকের দুধ খাওয়ানোকে বলা হয় থেকে ল্যাকটেশনাল। অ্যামিনোরিয়া মানে হচ্ছে
যেখানে কোনো মেনস্ট্রুয়েশন হয় না, পিরিয়ড হয় না, এই মেথডে। এটা কি প্রথম 6 মাসে মাদেরকে বা প্রথম 6 মাসের মধ্যে যদি বাচ্চাদেরকে প্রথম 6 মাস একেবারে পারফেক্টলি বুকের দুধ খাওয়ানো হয়, তখন দেখা যায় যে মানে পানি বা অন্য কোনো মানে সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার ছাড়া, মানে একটা সিঙ্গেল ওয়াটারও আপনি খাওয়াবেন না, তাকে প্রথম 6 মাস পুরো সে বুকের দুধ খাবে। এটা হচ্ছে সায়েন্সের কথা। যদি সে খায় তখন ন্যাচারালি ওই প্রথম 6 মাসে মায়ের কখনো আবার বাচ্চা হবে না। মানে প্রথম 6 মাস কোনো বেরিয়ার মেথড বা পিল খাওয়া ছাড়াই উনি জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন শুধু বুকের দুধ খাইয়ে। যখন বাচ্চা বুকের দুধ খায় তখন মাদের বডিতে এক ধরনের হরমোন সিক্রেট হয়। ওই হরমোনটা আসলে এটা ন্যাচারাল কন্ট্রাসেপটিভের মতোই কাজ করে। সবার 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 পৃথিবীর সব মায়ের ক্ষেত্রে একই কথা। যদি প্রপারলি ব্রেস্ট ফিড করে, প্রপারলি যদি 2 ঘন্টা অন্তর অন্তর বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো হয় 6 মাস, তখন এটা ন্যাচারালি সে 6 মাসে উনি 6 মাসের জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিজেই অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে ন্যাচারাল। আর এই বেসাল বডি টেম্পারেচার মেথড, এটা বডির টেম্পারেচারের উপর ডিপেন্ড করে করা হয় থেকে, এখন করে না। ক্যালেন্ডার মেথড, ক্যালেন্ডার দেখে দেখে করা যায়। এটাও তেমন করে না, কিন্তু এটা বেশি এটা করে। কেমন ধরেন একজনের এই মেনস্ট্রুয়াল সাইকেল, আমরা বলি যে ধরেন 28 দিনের সাইকেল, এর থেকে যেই দিন শেষ হবে, মানে ন্যাচারালি দেখা যায় যে প্রতি পুরো বছরে প্রতি মাসে 28 দিন বা 30 দিন ওনার পিরিয়ড বলতে পুরো সাইকেলের সময় 30 দিন। এর মধ্যে শেষ দিন থেকে যদি আপনি 14 দিন বাদ দেন, তখন 30 দিনের একটা সাইকেল ওনার সবসময় চলে। 30 দিনের সাইকেল সবসময় চলে। এ থেকে 14 বিয়োগ দেন, শেষ থেকে 14, তাহলে 16তম দিন, ঠিক না? তো ক্যালেন্ডার দাগ দিবে 16তম দিনকে। মানে এটা হচ্ছে ভবিষ্যতের কথা চিন্তা করে ওই দিন থেকে 14 দিন বাদ দিবে। কারণ আজকে থেকে ওনার আবার নতুন সাইকেল শুরু হয়েছে, উনি ভাববে যে আমার শেষ কবে, আজকে 9 তারিখ, আজকে হচ্ছে 23 তারিখ, 1 মাস পরে সামনের মাসের 23 তারিখ শেষ হবে। সামনের মাসের 23 তারিখ থেকে 14 দিন আগে বাদ দেন, বাদ দিলে আসবে সামনের মাসের 9 তারিখ। সামনের মাস। ওয়ালাইকুম আসসালাম। এই আপনাদের কয়েকজনের সাইজ টিপটা আমাকে বলেন তো, পাঠাচ্ছি তো আপনাদের টি-শার্ট সাইজটা আমার অন্য ডবল এক্সেল জয়ের ডবল এক্সেল ইউসুফ ডাবল এক্সেল ভাই টি-শার্ট তোপোলা এটা আমার মোবাইল লিটল বাম আছে এটা আচ্ছা তারপরে দেলোয়ার স্যার এক্সেল দিয়ে দেলোয়ার দুইজন একই সাইজ স্যার এদিকে সেন্টার দিতে পারবেন। এটা কোন দেলোয়ার? দুটো তো একই দিয়ে দিয়েছি, দুটো দেলোয়ার তো সাইজ এটা এক ওটা দুইটা এটা একটু মোটা। স্যার ইসলাম আলম স্যার আমার এক্সেল দিয়ে আচ্ছা একটা এক্সেল স্যার ইসলাম আজাদ এটা কি স্যার এমসাইজ দেন আজাদ আজাদ এটা হবে না ওটা সমান ও জয়ের সমান জয়ের এল দিয়ে দেন। আচ্ছা মোবাইল কোন একটা আর 15 মিনিট আমার ডিউটি আছে, ফিক্সড, সুযোগ নাই। এবারে মাত্র আসছি, এসে জাস্ট খেয়ে আপনার এখানে আসছি। এই সকাল থেকে দৌড়াচ্ছি, এখন দাঁড়াই আছে, আমার টায়ার লাগতেছে। আমার গায়ে কিন্তু তেল লাগছে তো চাই তো স্যার তার তো এই আপনাদের জয় যাচ্ছিল না আপনি যাচ্ছেন। তাহলে নিয়মটা হচ্ছে যে যদি পুরো মেনস্ট্রুয়াল সাইকেল 30 দিনের হয়, সাইকেল 30 দিনের হয়, যে 30 দিন পর পর রক্তপাত হয়, আবার 30 দিন পর রক্তপাত হয়, মানে মাসিক হয় বা পিরিয়ড হয়, তো 30 দিনের যে সাইকেলটা আছে, কারণ আজকে থেকে 30 দিন গণেন, সামনের মাসের 23 তারিখে সাইকেল শেষ হবে।
তো ওই শেষ দিন থেকে 14 দিন বাদ দেন, যদি সামনের টেস্ট থেকে 14 দিন বাদ দেন, আসে হয়তোবা কয় তারিখ, 9 তারিখ, 9 তারিখ আছে। তো সামনের মাসের 9 তারিখে ওনার ওভারি থেকে, ওভারি আমরা পড়েছি, ওভারি থেকে ওভাম, ডিম্বাণু, বাংলা বলে ডিম্বাণু জান, এইটা তখন ওইখান থেকে ওভারি থেকে এটা বের হবে, বের হয়ে জরায়ুর কাছাকাছি আসবে, জরায়ুর কাছাকাছি আসবে। যদি ওই সময়টা ছাড়া আগের পরের ওই সময়তে, আগের পরের ওই সময়টাকে মানে আইডেন্টিফাই করা যায়, তাহলে ক্যালেন্ডার মেথড অ্যাপ্লাই করা যাবে। ধরেন হ্যাঁ, এটা হ্যাঁ সবসময় হচ্ছে যে কোনো একটা, আরো যদি 28 দিন বা 30 দিনের সাইকেল থাকে, হ্যাঁ ডেঞ্জার পিরিয়ড হচ্ছে যে প্রথম আমরা ধরি মাঝখানের, মানে তোমার 3 ভাগে ভাগ করবেন, মাঝখানের পার্টকে বলা হয় ডেঞ্জার পিরিয়ড, নট 10 থেকে 14তম দিনে, এটা এটা আসে হচ্ছে যে 12 থেকে 16তম দিনের মধ্যে। তো এখান থেকে 2 দিন আগে এবং 2 দিন পরে আমরা অ্যাড করে মাঝখানে যাতে রিস্ক না থাকে, এজন্য আমরা প্রথম মাঝখানে 10 দিনকেই বাদ দিয়ে দিই। এই সময়ের মধ্যে একত্রে থাকবে না, বা থাকলে কোনো মেথড ইউজ করবে। যদি এই ক্যালেন্ডার অ্যাপ্লাই করে এই টাইমটা ফিক্স করা যায়, তাহলে ন্যাচারালি জন্ম নিয়ন্ত্রণ করা সম্ভব। এই আর কি, মাঝখানে 10 দিন, জি মাঝখানে 9 দিন, 10 দিন বলছে কারো 30 দিন থাকলে, কারো 28 দিন থাকে, তাহলে 9 দিন সামথিং কম বেশ হবে, কারো আরো কম থাকলে আরো 7 দিন হবে, আরো যদি বেশি থাকে একটু 11 দিন হবে, এরকম আর কি। হ্যাঁ মানে 6 মাস পরে না, ক্যালেন্ডার আমরা পড়াচ্ছি যেটা, এটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। জন্ম নিয়ন্ত্রণ এটা হচ্ছে 6 মাসের মধ্যে, মানে 6 মাসের মধ্যে যদি বাচ্চাকে প্রপারলি বুকের দুধ খাওয়ানো হয়, তাহলে এমনি কোনো পিল খাওয়া ছাড়া এমনি বাচ্চা বা জন্ম নিয়ন্ত্রণ করা সম্ভব। এটা হচ্ছে, এটা উনি মনে ঘুম থেকে উঠছে আর কি, এটা আগে শুনছে তো এখন মাথায় গেছে। আর এটা হচ্ছে যে ক্যালেন্ডার মেথড ইউজ করে মায়েদের যে প্রতি মাসের যে সাইকেল আছে 30 দিনের বা 28 দিনের, ওই সাইকেলের শেষ দিন থেকে 14 দিন বাদ দিলে যে সময়টা পরে মাঝখানে, এটা সামনে 4 দিন পিছনে 4 দিন বাদ দিলেই পুরোটা সেফ। ওই সময়টাকে নির্ধারণ করা কি বলা হয় ক্যালেন্ডার মেথডের মেইন কাজ। সেপ্টেম্বর কি এখানে 10 দিন, সরি এটা 10 থেকে 14, ঠিক আছে, ও 14 থেকে 10 থেকে 14 করতে হলো, মাঝখানে 10 দিন বাদ দিলে আবার 10 থেকে 14 কেমন হবে, 30 থেকে 14 মানে পিরিয়ড সহ 10 দিন, পিরিয়ড বাদ দিলে প্রথম 4 দিন থাকে, প্রথম পিরিয়ড 6 দিন, তো আর 4 দিন অ্যাড করে প্রথম 10 দিন শেষ, মাঝখানে 10 দিন এমনি বাদ থাকবে। এরপরে এরপরে 10 দিন গেলে এরপরে আপনি এরপরও সেফ, প্রথম 10 দিন সেফ, মাসিক ছাড়া 4 দিন সেফ। মাসিক সময় তো এটা ইয়া না, কারণ এই সময়ে যদি কেউ কনফার্ম তার কোনো কিছু না, এগুলো আসলে হাইপোথিসিস আর কি, এইগুলো অ্যাপ্লাই করা যায়, কিন্তু যদি স্রষ্টা চান দিতে তাহলে কিন্তু আসলে কারোর আগে কি পরে কি, কিন্তু এটা ওভারভিউতে দেখা যায় যে এরকম করলে ইয়ে থাকা সম্ভব, জন্ম নিয়ন্ত্রণ করা সম্ভব। হ্যাঁ হ্যাঁ, এই আর কি। কিন্তু এটার উপরে ইয়াকিন মানে বিশ্বাস করা যায় না আর কি। নাম্বার হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। ইন্ট্রা মানে কি ভিতরে, ইন্টার মানে মাঝখানে, আমি অনেকবার বলছি এগুলো। ইন্ট্রা ইউটেরাইন মানে হচ্ছে ইউটেরাসের ভিতরে, ইউটেরাস এরকম, ইউটেরাস, ইউটেরাসের ভিতরে কোন একটা আর্টিফিশিয়াল মেশিন যদি আমরা এখানে রাখতে পারি, তাহলে এটার মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ করা সম্ভব। এটাকে বলে ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, মানে জরায়ের ভিতরে জন্ম নিয়ন্ত্রণকরণ মেশিন। মেশিন বলতে না, এরকম কপারটি পাওয়া যায়, এরকম টি শিপের, হ্যাঁ টি আকারে একটা ইয়ে আছে, ছোট ছোট ম্যাটেরিয়ালস আছে, এটা জাস্ট এন্ট্রি যদি এন্ট্রি করানো যায়, দেখা যায় যে 3 থেকে 10 বছর পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণ করা সম্ভব একটা না, এই আর কি। এটার নাম হচ্ছে কপারটি। মানে ভেরিয়া শেষ করছি না তো, আমরা জাস্ট নামগুলো বলছি, তারপরে একটা একটা করে ইয়া রেখে দিব আর কি, সাইডেড বলবো তো। বি নাই, বিয়ের কোনো ইয়া না, বি ইউজ হয় না তেমন। হরমোনাল, তাহলে সেটা হচ্ছে সব মানে বেশি ইউজ হয় ওয়ার্ল্ড ওয়াইড। কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, মানে পিল খায় যেটা, এই পিলটা হচ্ছে হরমোনাল মেথডের একটা মেইন পার্ট। এটা কম্বাইন্ড, এর মধ্যে ইস্ট্রোজেন থাকে, প্রোজেস্টেরন থাকে, দুইটা জিনিস থাকে। আরটাতে শুধু প্রোজেস্টেরন থাকে, মানে দুইটা হরমোন নিয়ে বা দুইটা হরমোনের কম্বিনেশন নিয়ে এই ওষুধগুলো বানানো হয়ে থাকে। প্রথমটা হচ্ছে দুইটা নিয়ে বানানো হয়, এটা নর্মাল সময়ে খায়, এটা খায় শুধু ওই সময়ে যখন, গরম লাগছে কেন, এটা খায় ওই সময়ে যখন মানে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো হয়,
তখন এটা খাওয়া যায়, এটা খাওয়া যায় না, ওইটা খাইলে বুকের দুধ বন্ধ হয়ে যাবে, কম্বাইনটা খেলে বুকের দুধ বন্ধ হয়ে যাবে, বাচ্চার জন্য এটা খুবই ক্ষতিকারক। মানে এটা আমি আসলে জানি না, সুখী, মায়া এগুলো আছে, এগুলো ইউজ হয়, ফেমিকন আছে, এগুলো ইউজ হয়, এগুলো কম্বাইন। হ্যাঁ, উপরেরটা যদি খাওয়ায় এটা সবসময় খাওয়ানো যাবে প্রথমটা, কিন্তু ব্রেস্ট ফিডিং এর সময় না, মানে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় না, এটা শুধু বুকের দুধ খাওয়ানোর সময় খাওয়ানো যায়। আমি লিখে দিব আলাদা। এটা এটা মিনিপিল আছে, মিনিকন মিনিপিল নামে পাওয়া যায়। আর হচ্ছে আমি সাথে জাম জানি না, আমি কোনো দিই না। ইমার্জেন্সি পিল, ইমার্জেন্সি আলি খায়, কিন্তু স্বাস্থ্য খুব খারাপ। ইমার্জেন্সি পিরিয়ডের মধ্যে উইদিন 72 আওয়ার্স এর মধ্যে খাওয়ানো যায়। এটা কি যেন ইমিকন, হ্যাঁ ইমিকন, এন দেখি যেন কি আছে মোবিলিক্স, যাই হোক আমি আসলে অভ্যস্ত না। এবার আমি কি করতে, কাউকে দিই না তো, সাজেস্ট করি না তো, এই জন্য নাম আমার তেমন ভালো জানা নেই। ইমার্জেন্সি পিলের মধ্যে এটা খেলে দুটা পিল খাওয়া যায়, একটা এখন, একটা 72 আওয়ার্স এর মানে 72 ঘন্টা পরে খেলে মোটামুটি জন্মনিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে থাকে। এখন একটাও আছে। আচ্ছা, আগে দুটা ছিল, তাহলে আমি মুছে দিই। হ্যাঁ, এখন আমরা এই প্রসেস গুলোর, মানে এই পদ্ধতিগুলোর যেগুলো বেশি জনপ্রিয়, আরেকটা আছে কি পার্মানেন্ট মেথড। তাই কথা বলা যাবে না, কথা বলার সুযোগ শেষ। পার্মানেন্ট মেথড এগুলো অ্যাপ্লাই করলে কখনো আর বাচ্চা নেওয়া সম্ভব না। পার্মানেন্ট এক নাম্বার হচ্ছে, এর নাম্বার, এটাকে বলা হয়ে থাকে টিউবেক্টমি। বি নাম্বার হচ্ছে ভ্যাসেক্টমি। এক নাম্বার হচ্ছে টিউবেক্টমি, এটা হচ্ছে ফর ফিমেল, আর ভ্যাসেক্টমি এটা ফর মেল। মেলেরটা বেশি করে না, ফিমেলেরটাই বেশি করা হয়। 65 এসেছে না, মাদের বেশি, হাজবেন্ডরা সাকসেস করতে চায় না। ধরেন এটা হচ্ছে যে ইউটেরাস বা জরায়ু, এগুলোর নাম হচ্ছে কি ফ্যালোপিয়ান টিউব। এই টিউবের মাঝখানে যদি কেটে দিই আমি, যদি কেটে দেই, কেটে দুই মাথা আলাদা করে দেই এবং মাথাগুলো আলাদা সেলাই করে দেই, ওইটাকে বলা হয়ে থাকে টিউবেক্টমি। মানে ফ্যালোপিয়ান টিউব কেটে ফেলার যে প্রসেস মাঝখান দিয়ে, এটাকে বলা হয়ে থাকে টিউবেক্টমি। কেন কেন কাটে? এটা পেট কেটে কাটা হয়। কেন কাটা হয়? এই যে ধরেন এখানে আছে ডিম্বাণু উৎপন্নের যে জায়গা ওভারি, এখান থেকে ডিম্বাণু এখানে যাতে এসে এখানে না আসতে পারে, এখানে শুক্রাণু থাকে, তো এখানে যাতে সে না আসতে পারে, এই জন্য এই জায়গাটা কেটে দেওয়া হয় পার্মানেন্টলি, আর কখনো সে আসবে না। হ্যাঁ হ্যাঁ, সেলাই করে দেওয়া হয়ে থাকে, এটাকে বলা হয় টিউবেক্টমি। সমস্যা কিছু সমস্যা তো হয়, সমস্যা না হলে কেমনে? এগুলো তো আর্টিফিশিয়াল জিনিস, এগুলো ভালো জিনিস না আসলে। মানুষ ন্যাচারালি, মানুষের অস্তিত্ব দুনিয়া থাকার জন্য আমরা আছি সবাই। প্রসেস, এই প্রসেস আল্লাহ সবাই এই জায়গায় ছিল, এখান থেকে দুনিয়াতে আসছে, নর্মাল। এটা আসলে এটাই হচ্ছে চিরন্তন সত্য কথা। আমরা এক সময় এখানে যখন ছিলাম না, তখন এখানে ছিলাম, এর আগে কই ছিলাম এটা আমরা জানি না। তো এই জায়গা থেকে আমি দুনিয়াতে আসছি, কিন্তু এটা যে পার্মানেন্টলি বন্ধ করে দিচ্ছে, এটা তো অবশ্যই কোনো ফাংশন আছে। ফাংশন এটা, কারণ 35 থেকে 45 বছর পরে এরা ফাংশন এমনি নিজেই বন্ধ হয়ে যায়। মানে তাকে একটা লিমিটেড সময় দেওয়া হয়, যে মানুষের জীবনের একটা সময়ের মধ্যে সে 300টা ওভারি থেকে ওভাম আসবে বা ডিম্বাণু আসবে, 300টা আসবে সর্বোচ্চ, বা একটা রেট আছে, এটার এই আশেপাশে থাকে। তো 300টা যখন শেষ, তখন এগুলো সব ফাংশন এমনি শেষ হয়ে যাবে, নিজে কাটতে হবে না। তো এগুলো আর্টিফিশিয়াল প্রসেস করে, ওই যে জন্ম, ফ্যামিলি প্ল্যানিং করতে হয়, করতে হয়, এগুলো করতে গিয়ে দেখা যায় জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যায় অনেকের, এবং অনেকের এগুলোর কারণে এখানে ক্যান্সার হয়, অনেকের ক্যান্সার হয়। যে 10 বছরের জন্য জন্ম নিয়ন্ত্রণ কোনো পদ্ধতি ইউজ করছে, 10 বছর পর দেখছে যে পুরো এই জরায়ু ক্যান্সার হয়ে গেছে অনেক রোগীদের। মানে আমাদের মেডিকেল যখন আসে না জরায়ু ক্যান্সার, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই 10 বছর আগে বাচ্চা ছিল, 10 বছর পরে বাচ্চা নেয় নাই, এরপরে মাঝখানে, কারণ তার ফাংশন হচ্ছে বাচ্চা ধারণ করা ওই সময়টাতে।
তো সে তার ফাংশনটা কাজ করতে পারছে না, যে যতটুকু রোল প্লে করা উচিত সে করতে পারছে না, তো অ্যাবনর্মাল সে দিয়েছে সিগন্যাল পেয়ে এখন সে ক্যান্সার হয়ে বসে আছে, এরকম অনেক হয়। এটা হচ্ছে যে টিউবেক্টমি, এই যে দেখলাম। ভ্যাসেক্টমি হচ্ছে ধরুন ছেলেদের যে স্ক্রোটামের মধ্যে এই জায়গায় একটা লাইন আছে, এটা হচ্ছে ভাস ডিফারেন্স, তো দেখা যায় না অবশ্য, ভিতরে থাকে। তো ঠিক এই জায়গাগুলোতে কেটে দেওয়া হয় একটা, যাতে এখানে শুক্রাণু উৎপন্ন যাইতে না পারে উপরের দিকে। এটা আসলে সচরাচর করা হয় না, কারণ পুরুষরা এগুলোতে আগ্রহী না, খুব পেইনফুল এটা এক, আর সে চায় না যে আসলে আমি হই, যত প্রভাব যাক শুধু মা বন্ধুর উপর দিয়ে যাক, নিজে বাঁচি ভাই, এটা হয় না। অথবা ধরেন স্বামী স্ত্রী আসলো, তো যদি বলা হয় যে আপনার স্ত্রী সুস্থ, আপনি করেন না, আমি করবো, স্ত্রী বলবে যে আমার স্বামী করার দরকার না, আমারই করেন, মানে সবাই স্যাক্রিফাইস করে আর কি। এখানে ভ্যাসেক্টমি মানে ভাস ডিফারেন্স নামে একটা এলাকা থাকে, এটা কেটে দেয়, কেটে দিলে উপরে শুক্রাণু উপরে উঠতে পারে না, এই আর কি। এটা হচ্ছে পার্মানেন্ট মেথড। এখন আমরা এই নামাজ থেকে এসে পড়বো যে এই বেরিয়ার মেথড, তারপর মেইনলি পড়া কি জানেন, মেইনলি যেগুলো লাগবে এটা হচ্ছে বেরিয়ার মেথডের, কখন বেরিয়ার মেথড উপকারিতা কি অপকারিতা কি একটা। 2 নম্বর হচ্ছে যে আমরা যে কম্বাইন্ড পিল খাই, পিল উপকারিতা কি অপকারিতা কি, তারপরে শুধু মিনি পিল উপকারিতা অপকারিতা কি, এই 3টা জিনিস হাইলাইট করতে পারলে আমরা মোটামুটি আমাদের পড়া শেষ হয়ে যাবে। মানে এগুলো সব বেশি ইম্পর্টেন্ট, এগুলোর মধ্যে সবগুলো তো আছে অনেকগুলো, এগুলো সবই অ্যাপ্লাই হয় না, অ্যাপ্লাই শুধু পিল খায় আর বেরিয়ার মেথড ইউজ করে, আর তেমন কিন্তু কিছু নাই। এগুলোর মধ্যে কোনটা সাইড এফেক্ট বেশি, কোনটা কম, কোনটা উপকারী, কোনটা উপকারী না, কোনটার উপকারিতা কি, কোনটার উপকারিতা কি না, দুটো করে জানলে আমাদের পড়া আজকে শেষ হয়ে যাবে, এই আর কি। 40 বাজে, একটু লিখতে পারবো একটু, হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনারা চাইলে তো সময় করে আসতে চলে আসবেন। একটা টাকা দাও। কলম ভাই বিসমিল্লাহ। বেরিয়ার মেথডের অ্যাডভান্টেজেস কি কি, উপকারিতা আছে এখানে। 1 নাম্বার হচ্ছে চিপার, with no contraindication. Cheaper with no contraindication, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে easily available. তিন নাম্বার হচ্ছে no side effects. Give protection against disease like gonorrhea, syphilis,
5 নম্বর হচ্ছে এগুলো থাক, চারটাই থাক। ডিসঅ্যাডভান্টেজেস, হ্যাঁ ইজিলি অ্যাভেলেবল, AVAILABLE বেশি বেতন হয়ে যায় না। হাই ফেলিওর রেট, প্রায় 12% ক্ষেত্রে। may accidentally tear মাঝে মাঝে অ্যালার্জিক রিয়াকশন হয়। give protection against diseases, এটা লাইক লেখা, লাইক কে এটা, লাইক লাইভ হয়ে গেছে, লাইভ চলতেছে। লাইক গনোরিয়া, GONORRHOEA গনোরিয়া, সিফিলিস, আর অনেকগুলো রোগ আছে, সবগুলোর নাম দেই নাই, দেখা যাচ্ছে না। তাহলে এক নম্বরটা হচ্ছে চিপার, মানে এটা সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়, উইথ নো কন্ট্রাইন্ডিকেশন, যেখানে মানে সাইড ইফেক্ট টাইপের কোনো ঝামেলা নেই, মানে অল্পতেই এটা পাওয়া যায়, অ্যাভেলেবল, এবং এটার কোনো তেমন আপনি যে ইউজ করবেন না এমন কোনো নির্দেশনা নেই, এটা করলে এত বিশাল ক্ষতি হয়ে যায় এমন কিছু নেই। এটা বলতে নো কন্ট্রা ইন্ডিকেশন, ইন্ডিকেশন মানে নির্দেশনা। কেমিক্যালটা হ্যাঁ অল্প করে, সবার ক্ষেত্রে হয় না, লিখছি নিচে। 2 নম্বর হচ্ছে ইজিলি অ্যাভেলেবল, সব জায়গায় পাওয়া যায়। 3 নম্বর নো সাইড ইফেক্টস, তেমন সাইড ইফেক্ট নেই। 4 নম্বর হচ্ছে গিভ প্রোটেকশন এগেইনস্ট ডিজিজেস, মানে গিভ প্রোটেকশন মানে কি 12, হ্যাঁ প্রতিরোধ করে, এগেইনস্ট ডিজিজেস, কি কি রোগের বিরুদ্ধে, লাইক গনোরিয়া, সিফিলিস, যে সকল রোগগুলো গনোরিয়া সিফিলিসের যে জঘন্যতম রোগগুলো আছে এগুলো প্রতিরোধ করতে এটা বেরিয়ার মেথডটা সাহায্য করে। ডিসঅ্যাডভান্টেজেস কি কি, 1 নম্বর হচ্ছে মানে অপকারিতা কি, হাই ফেলিওর রেট, মানে দেখা যায় যে 100 জনের মধ্যে 12 জনের ক্ষেত্রেই এই বেরিয়ার মেথডটা প্রপারলি অ্যাপ্লাই করতে পারে না, বিধায় এটার যে উদ্দেশ্য ব্যাহত হয়। বেরিয়ার মেথড যে ইউজ করে এটা দেখা যায় যে যেভাবে ইউজ করার কথা সেভাবে ইউজ করতে পারে না, এজন্য এটা ফেলিওর রেট আছে 12%। 2 নম্বর হচ্ছে মে অ্যাক্সিডেন্টালি টিয়ার, কোনো সময় এটা ছিঁড়ে দিতে পারে হঠাৎ করেই, যদি এটার যে কোটিং চারপাশের আছে এগুলো ভালো না হয়। 3 নম্বর হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন করে, এটা হচ্ছে মিনি ল্যাটেক্স, মানে একটা চারপাশে একটা ইয়া থাকে, মানে তৈলাক্ত পদার্থের একটা ইয়া থাকে, এর নাম হচ্ছে ল্যাটেক্স, দিয়ে যদি এটা বানানো হয় বা এটা যদি ল্যাটেক্সের হয় তখন দেখা যায় যে এটা অ্যালার্জিক রিয়াকশন করে থাকে, অ্যালার্জিক রিয়াকশন করে। কিন্তু মেইনলি এই ডিসঅ্যাডভান্টেজ গুলো হচ্ছে সামান্য, এর তুলনায় অ্যাডভান্টেজ অনেক বেশি। ল্যাটেক্স না, এটা আসলে সবার ক্ষেত্রে হয় না, যাদের কিছু সেনসিটিভ মানুষ আছে যাদের ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন হয়, আর যদি সবার ক্ষেত্রে হইতো তাহলে এটা আসলে ওয়ার্ল্ড এত বেশি ব্যাপকভাবে প্রচার প্রসার হইতো না। তো এটা বন্ধ করে দিই, মানে বন্ধ না সরি মুছে দিই। কি বলতেছি আপনাদেরকে, আমি সেই সকাল 8টা থেকে দৌড়াচ্ছি, এই জন্য আমার গ্লুকোজ লেভেল কমে গেছে মাথায়।
একটা গেল, বসার সুযোগ নাই, দৌড়াচ্ছি এই এসেই দৌড় এখানে এখানে। এরপর আমরা পড়বো, হ্যাঁ প্র্যাকটিস আর কই, এই যে হসপিটালে প্র্যাকটিস। এবার আমরা পড়বো যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল হসপিটালে প্র্যাকটিস করা হয়, বাইরে কোথায় ওসিপি বলা হয় এটাকে, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, সংখ্যা বলা হয় ওসিপি। আর ওপিসি বলেন না, ওপিসি বললে কিন্তু বিষয় যাবে আমার। ওপিসি হচ্ছে যে ধান মারা ধান খেতে এগুলো ইউজ করে না, এগুলোকে ইনসেক্টিসাইডস, এগুলো ওপিসি বলা হয়ে থাকে। ওগুলো খেয়ে রোগীরা এখন আসে, প্রতিদিন রোগী আসে এরকম, খেয়ে দিয়ে অবস্থা খুবই খারাপ, এগুলো ধরে বেঁধে তারপরে ব্যাকটেরিয়া এগুলো বের করা হয়, 2-3 দিন রাখা হয়, অনেকে মরে যায়। তাহলে এটার মধ্যে অ্যাডভান্টেজ কি? জি ওই আসলে ইয়ার উপর ডিপেন্ড করে আসলে কোনটা কি। হ্যাঁ জি আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা একটু দিই, ইন্ডিকেশন দিই ছোট করে 2টা বা 3টা, মানে কাজের ক্ষেত্রে ইউজ করতে পারবো আমরা। এটা অ্যাডভান্টেজ পরে লিখবো, ইন্ডিকেশনস কাজের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো বা কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারবো। 1 নম্বর হচ্ছে ফর কন্ট্রাসেপশনের ক্ষেত্রে ইউজ করতে পারবো, মানে জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে এগুলো ইউজ করা যাবে। কন্ট্রাসেপশন এটা হচ্ছে মেইনলি। 2 নম্বর হচ্ছে নন কন্ট্রাসেপটিভ বুঝাচ্ছে কিছু, নন জন্ম নিয়ন্ত্রণ ছাড়াও অন্য কারণ, নন কন্ট্রাসেপটিভ ইউজ কি ক্ষেত্রে ইউজ করা যায়? 1 নম্বর হচ্ছে ডিসমেনোরিয়া থাকে, এক নম্বর। 2 নম্বর হচ্ছে রিলিজিয়াস পারপাস, 3 নম্বর হচ্ছে যদি কোনো কার্সিনোমা থাকে, কি থাকে এটার মধ্যে? ফাইব্রয়েড, ফাইব্রয়েড যদি থাকে, এই 3টা থেকে না একটু কি লেখা আর লিখে দিব না, অল্পই লিখবো। রিলিজিয়াস পারপাস একটা লিখি যে রেগুলেশন অফ মেনস্ট্রুয়েশন, দেখা যায় না ওই বারো। তাহলে 1 নম্বর হচ্ছে কন্ট্রাসেপশন, মানে হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা ওসিপি ইউজ করি। 2 নম্বর হচ্ছে ওইটা ছাড়া আর কি ক্ষেত্রে ইউজ করা যায়? 1 নম্বর হচ্ছে ডিসমেনোরিয়া, ডিসমেনোরিয়া হচ্ছে পেইনফুল মেনস্ট্রুয়েশন, এত পরিমাণ ব্যথা হয় যে পিরিয়ডের সময়ে, যার কারণে প্রতিদিনকার কাজগুলো ব্যাহত হয়ে যায়, এটাকে বলা হয় থেকে ডিসমেনোরিয়া। ডিস মানে অনেক পেইন, ম্যানোরিয়া মানে হচ্ছে ডিউরিং মেনস্ট্রুয়েশন। যদি পিরিয়ডের সময়ে প্রচুর পরিমাণ ব্যথা হয়, যার কারণে নিত্য নৈমিত্তিক যে কাজগুলো মানুষ করে ওই কাজগুলোর যে ফ্লুয়েন্সি ব্যাহত হয়, ওটাকে বলা হয় ডিসমেনোরিয়া। সকল ক্ষেত্রে আমরা ওসিপি ইউজ করতে পারি। রিলিজিয়াস পারপাস, ধরেন লম্বা সময় কোনো একটা কারণে কোথাও যাইতে হবে, যেমন ধরেন হজে, তো বলে হজে যাইতে হয়, তো হজে গেলে দেখা যায় যে হজের মাঝখানে যদি মাসিক শুরু হয় তাহলে হজের প্রোগ্রাম পুরোপুরি ওই 3 দিনে যদি কারোর ইয়া হয় তাহলে তো সে আর হজই করতে পারলো না ওই বছরে। তো এই সকল ক্ষেত্রে দেখা যায় যে আগে থেকেই পিল খাওয়া শুরু করে, 2 মাস একটানা পিল খায়, খেলে দেখা যায় যে মাসিকটা 2 মাস পরে হয়। কেমন হয়? ধরেন আমরা যে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলের কথা বলি, 28টা ট্যাবলেট থাকে এটার মধ্যে, তো এর মধ্যে 21টা সাদা, 7টা হচ্ছে লাল। 21টা সাদার মধ্যে 21টার মধ্যে মিক্স আছে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন, আর লালটার মধ্যে আছে আয়রন। ইস্ট্রোজেন প্রজেস্টেরন কি করে? 21 দিন পর্যন্ত পুরোপুরি মাসিক হবে না এই কাজগুলো করে, মাসিক হওয়ার আগ পর্যন্ত যত কাজ এখানে করা দরকার, হরমোনাল ব্যালেন্স, সে যতটুকু পর্যন্ত করে দেয়। এখন মানে ওই সময় পর্যন্ত সে পুরো একটা মানে প্রোটেকশনের মধ্যে রাখে। যদি আয়রন ট্যাবলেট খাওয়া শুরু হয় তখন উইথড্র হয়, সে হরমোনাল ব্যালেন্স রাখছিল তো সে খাওয়া বন্ধ করে দিল। 21টা ট্যাবলেটের মধ্যে পুরোটা হরমোন, 21 দিন পর থেকে খাওয়া বন্ধ,
খাওয়া শুরু হয়েছে আয়রন, তো তখন দেখা যাচ্ছে হরমোন হঠাৎ করে বডিতে শেষ নাই, 21 দিন পর্যন্ত ব্যালেন্স ছিল, হঠাৎ করে নাই। তো দেখা যায় যে জরায়ুর মধ্যে যে ভিতরের লেয়ারটা আছে সেই হরমোনের ক্রাইসিসে ভুগে ছেঁড়া শুরু হয়, ওইখান থেকে রক্তপাত শুরু হয় আর কি। কিন্তু এটা হইতে 7 দিন সময় লাগে। ওই 7 দিনের মধ্যে আয়রনটা গিয়ে এটাকে পুরোপুরি একটা প্রপার রুটিন ওয়ার্কের মধ্যে নিয়ে আসে, যে 7 দিন পরে এখান থেকে শেডিং হবে। একটা হচ্ছে আয়রনের রক্তপাত হলে আয়রনের স্বল্পতা দেখা দেয় বডিতে, এটাকে অ্যানিমিয়া বলা হয়ে থাকে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তো আয়রন দিলে দেখা যায় আয়রনের ঘাটতি পূরণ হয়ে যায়। এটা হচ্ছে আয়রন ওই ব্লিডিং এর ক্ষেত্রে সাহায্য করে। তো যারা হজে যাবে তাদের তো আর ওই আয়রন ট্যাবলেট খাওয়া যেত ব্লিডিং হয়ে যাবে, তো কি করে এই 7টা আয়রন ট্যাবলেট কেটে দেয়, কেটে রেখে দেয়, 21টা বেড দেয়, 21টা স্ট্রিপ 2টা বা 3টা দিয়ে দেয় ওনাকে, উনি আয়রন ছাড়া সবগুলো খায়। তো আয়রন খেলে হয় কি ব্লিডিং হয়, আয়রন না খেলে ব্লিডিং হবে না। তো আয়রন একটা 21 দিন শেষে আবার সে খাওয়া শুরু করে নতুন ট্যাবলেট থেকে, তো আয়রন তো বন্ধ, ব্লিডিং হবে না, আবার নতুন সাইকেল শুরু হবে। পরে এসে দেশে বা যেখানে সে যাওয়া দরকার হজ প্রোগ্রাম শেষে তখন সে আয়রন খায়, খেলে আবার আগের মতো করে এটা ফ্লো শুরু হয়। এটা আসলে কতটুকু আমি এতটুকু যে এখন যায় যে মানুষ এগুলো ইউজ করে বললাম আর কি, কতটুকু পর্যন্ত এগুলো ভালো বা কতটুকু জায়েজ এগুলো জানতে হবে আর কি। এরপর যে ফাইব্রয়েড, ফাইব্রয়েড হচ্ছে যে এক ধরনের পিলটা সবচেয়ে খারাপ মেয়েদের ক্ষেত্রে। আফটার 45 ইয়ার্স যত ধরনের ক্যান্সার আছে এগুলোর মধ্যে ধরেন ব্রেস্ট ক্যান্সার, জরায়ু ক্যান্সার, তারপরে সার্ভাইকাল ক্যান্সার, এগুলোর প্রধান অন্যতম কারণ হচ্ছে এই ওসিপি, মানে এই কনসেপ্ট পিল। এটা হরমোন না, আর্টিফিশিয়াল হরমোন দিচ্ছেন বডিতে। সবচেয়ে খারাপ এক করে হরমোনের ইমব্যালেন্স, কিছু হইলে আপনি পাগল হয়ে যাবেন, মানে বড় ধরনের থ্রেট সে দেয় মানুষকে। তো এটা আপনি আর্টিফিশিয়ালি ব্যালেন্স করছেন, আর্টিফিশিয়ালি ব্যালেন্স করছেন, পরে দেখবেন যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি। এরপরে পরবর্তী যত রোগ বডিতে আনা দরকার সব সে নিয়ে আসে, মানে মায়েদের আর কি বিশাল ফ্যাট বানাই ফেলে, অনেক মোটা হয়ে যায়, প্রেশার অনেক বেড়ে যায়, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে। এগুলো খারাপ, এগুলো না খেয়ে রাখা গেলে সবচেয়ে ভালো আর কি। কোথাও হয়তো এমনি ঘুমায়, তাও এসে মানে এসে যে ঘুমাচ্ছে এটা আমার শুক্রিয়া জানা দরকার। তো আগে ক্লাসের পরে তাহলে আমাদের এগুলো হচ্ছে ইন্ডিকেশন, কখনো ইউজ করতে পারবো। এখন আমরা পড়বো যে অ্যাডভান্টেজ। ঘুমাচ্ছে তারা কাজ যেটা মেসেজ দেয় এটা ঘুমাচ্ছে না। জি ফাইব্রয়েড, ফাইব্রয়েড ফাইব্রয়েড হচ্ছে, হ্যাঁ ফাইব্রয়েডটা হচ্ছে যে জ্বরের মধ্যে এক ধরনের কি বলে এটাকে বলা টিউমারের মতো হয়, টিউমারটা ফাইব্রয়েড বলা হয়ে থাকে। জরায়ুর মধ্যে এক ধরনের টিউমার হয়, এটাকে ফাইব্রয়েড বলা হয়ে থাকে। ফাইব্রয়েডের মধ্যে অ্যাবনর্মাল ব্লিডিং হয়, প্রায় সময় দেখে খুব ব্যথা হয় এবং রক্তপাত হয়, ওইটাকে মেনটেন করার জন্য আমরা ওসিপি দিই। তারপর আর কিছু রাখলাম একটা রেগুলার মেনস্ট্রুয়েশন, মানে অনেকের দেখা যায় যে অনেক মা বোনদের দেখা যায় যে এই পুরো যে 30 দিনের যে সাইকেল এটার মধ্যে দেখা যায় একবার 15 দিন, একবার 20 দিন, একবার 30 দিন, একবার 25 দিন, একবার হয়ই না। তো এই পুরো সিস্টেমটাকে একবার পুরো রুটিনের মধ্যে আনার জন্য মাঝে মাঝে এগুলো খাওয়ানো হয়, খাইলে দেখা যায় যে এগুলো আবার পুরো একটা সাইকেলের মধ্যে চলে আসে, একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল গিয়ে বা একটা নির্দিষ্ট সময় মেনটেন করে, নির্দিষ্ট দিন মেনটেন করে এগুলো খেলে একটা নির্দিষ্ট দিন মেনটেন করার একটা স্ট্রাকচার তৈরি হয়ে যায় তার ভিতরে আর কি। জি তাহলে ওসিপি, এরপর আমরা পড়বো যে অ্যাডভান্টেজ কি। এক নম্বর হচ্ছে হাইলি ইফেক্টিভ, এটা অনেক বেশি কার্যকরী, বেশি 100% ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে কনভেনিয়েন্ট টু ইউজ, তিন নম্বর হচ্ছে গুড সাইকেল কন্ট্রোল, এই 4 নম্বর হচ্ছে রিভার্সিবিলিটি। রিভার্সিবিলিটি ডিসঅ্যাডভান্টেজেস কি, এর মধ্যে আছে নাউজিয়া, ভমিটিং, ডায়রিয়া, এগুলো সব করে। হেডেক,
নজিয়া, ভমিটিং, হেডেক। 2 নম্বর হচ্ছে সে করে ওয়েট গেইন। ওয়েট গেইন করতে পারে। ব্রেক থ্রো ব্লিডিং করে মাঝে মাঝে। শেষ লেখা ভাই তো একবারে বুলেটে বুঝে লিখছে। শেষ লেখা আমার লেখার আগে। গরম করে হ্যাঁ হ্যাঁ হাই প্রেশার লিখি নাই তো। ওয়েট গেইন লেখা যায় প্রেশার পরবর্তী ওই ওয়েট গেইন হলে প্রেশার বেড়ে যাবে। ওয়েট গেইনের পরবর্তী স্টেপটা এসে এই তো হাইপারটেনশন হবে, আর্থ্রাইটিস হবে, যা আছে সব হবে, বাকি থাকে না কিছু। এবং হাড্ডিগুলো এত ভঙ্গুর হয়, মানে যারা ওসিপি খায় এবং যারা ওসিপি খায় না তাদের মধ্যে অনেক ডিফারেন্স। 50 বছর পরে যাদের দেখা যায় যে অধিকাংশ মহিলাদের পড়লেই হাড্ডি মাড্ডি ভেঙে যায়, হাড্ডিগুলো অনেকগুলো ভঙ্গুর হয়ে যায় এগুলো ইউজ করলে ওসিপি। এগুলো আসলে গুড সাইকেল কন্ট্রোল, ব্রেক থ্রো ব্লিডিং। আচ্ছা আমরা পড়ি। 1 নম্বর হচ্ছে হাইলি ইফেক্টিভ। এটা 100% ক্ষেত্রে দেখা যায় ইফেক্টিভ, এগুলো খেলে মোটামুটি জন্ম নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। 2 নম্বর হচ্ছে কনভেনিয়েন্ট টু ইউজ, সহজলভ্য, সহজবোধ্য, মানে সহজভাবে এটা ইউজ করা যায়। যেহেতু মুখে খায়, ইনজেকশন দেওয়া লাগে না, কোনো কিছু দেখতেও হয় না, জাস্ট একটা ট্যাবলেট খাওয়া। 3 নম্বর হচ্ছে গুড সাইকেল কন্ট্রোল, মানে পুরো একটা যে চক্রটা আছে 30 দিনের ওইটাকে খুব শান্তভাবে সুন্দরভাবে সে কন্ট্রোলে রাখে। 4 নম্বর হচ্ছে রিভার্সিবিলিটি। রিভার্সিবিলিটি মানে হচ্ছে একবার ইউজ করলেন, চাইলে আবার এটাকে ইউজ বন্ধ করে দিলেন। যেমন আপনি 1 মাস খাইলেন, এরপরে 1 মাস খাইলেন না, আপনার ইচ্ছা, ওই আপনি বাচ্চা নিবেন তখন আপনি বন্ধ করে দিলেন। তো এটা রিভার্সিবিলিটি মানে হচ্ছে যেটা ইউজ করে আবার পরবর্তীতে বন্ধ করা যায়, বা একবার বন্ধ করেছে আবার এটা ইউজ করা যায়, এটাকে রিভার্সিবিলিটি বলা হয় থাকে। ডিসঅ্যাডভান্টেজ কি, অপকারিতা কি? নওশিয়া। নওশিয়া মানে কি? বমি বমি ভাব হয়, ভমিটিং হয়, হেডেক হয়, এর অধিকাংশ ক্ষেত্রে এটা হয়। 2 নম্বর হচ্ছে ওয়েট গেইন। লম্বা সময় পর দেখা যায় যে অ্যাবনরমালি ওয়েট বাড়ছে। জি হ্যাঁ, ওয়েট গেইন মানে ওজন বেড়ে যাওয়া আর কি। 3 নম্বর হচ্ছে ব্রেক থ্রু ব্লিডিং। অনেক সময় দেখা যায় যে এটা আসলে কম হয়, যে ওসিপি খাওয়া শুরু করেছে হঠাৎ করে একটু ব্লিডিং হয়ে যায়। হরমোনের প্রভাব যখন শুরু হয় তখন দেখা যায় যে এন্ডোমেট্রিয়াম থেকে হুট করেই একটু ব্লিডিং হয়ে যায়, অল্প ব্লিডিং, এটা ব্রেক থ্রু ব্লিডিং বলা হয়। এটা অ্যাবনরমাল, অল্প ব্লিডিং হয়, এটা ভয়ের কারণ নেই, কিন্তু এটা একটা সাইড ইফেক্ট আছে, কম হয় আর কি, কিন্তু এটা মাঝে মাঝে হয়, ব্রেক থ্রু, হঠাৎ করে ভয় পেয়ে যায়। হ্যাঁ কিসের এটার? না, ব্রেক থ্রু সাইড ইফেক্ট তেমন কিছু নাই, যে ওসিপি যখন খাচ্ছে হঠাৎ করে দেখা যায় ব্লিডিং হয়। তো ব্লিডিং হলে দেখা যায় বডি থেকে রক্ত কমে গেলে রক্ত শূন্য দেখা দিবে যদি বেশি হয়, কিন্তু এটা বেশি হয় না, এটা বেশি জানা এস্টাবলিশ না, হলে তো মানুষ খাইতে হয় না কখনো। তাহলে আমরা এটা মুছে দেই। কোনো কোশ্চেন বোঝেন নাই এমন তো জানেন, না বুঝলে জিজ্ঞেস করতে পারেন। অল্প হয়, এটা একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে, এই জন্য লিখছে ব্রেক থ্রু ব্লিডিং, যে এক্সপেক্টেড না। ঘুমাচ্ছি কি ভাই, চাটা খাইতে হবে নাকি? এগুলো ওসিপি। এবার আমরা বলবো কি মিনিপিল বা পুরো ওসিপির মধ্যে কি আছে এটা তো জানা হয়নি। দুটো জিনিস থাকে, এটা হচ্ছে ইস্ট্রোজেন, এটা হচ্ছে প্রোজেস্টেরন। দুইটা হরমোন থাকে, এই দুটো হরমোন নিয়েই ওসি বানানো হয়ে থাকে। এর মধ্যে 28টা ট্যাবলেট থাকে। এর একটা নিয়ম পড়ায়, যে ধরেন কেউ আপনার আগের বেঁচে কোশ্চেন করছিল, তারা কেউ পিল খাচ্ছে, হঠাৎ করে একদিন মিস হয়ে গেল, তখন সে কি করবে? না, তুমি চালু করার সুযোগ নেই। ধরেন উনি ধরেন 28 দিন, 28টা ট্যাবলেট না 28 দিন খাইতে হয়। প্রথম সপ্তাহে কোন একটা দিন হঠাৎ করেই মনে নেই, মানে যখন ওসিপি দেওয়া হয় তখন বলে দিতে হবে যে আপনি প্রতিদিন এক সময়ে খাবেন, রাতে 10টা খেলে প্রতিদিন রাতে 10টাই খাবেন। তো ধরেন একদিন রাতে ওনার খাইতে মনে নেই, ভুলে গেছে,
সামহাউ। তো এরপর যেন আমার মনে হচ্ছে হ্যাঁ আমি তো খাইনি, যখনই মনে আসবে তখন খেতে হবে। এই উনি কথা বলছে যখন মনে হবে ঠিক তখন আগের দিনটা খাই ফেলতে হবে। কারণ আজকে দুপুরে গতকাল রাতে খায় নাই, আজকে দুপুরে মনে হয়েছে আজকে দুপুরে খাই ফেলবে, গতকালটা আজকে রাতের যেটা আছে এটা আবার ঠিক সময় খাবে। প্রথম সপ্তাহে এটা, প্রথম সপ্তাহে যদি পরপর 2 দিন চলে যায় মিস হয়ে যায়, যখন মনে হবে যে পরপর 2 দিন খায় না ওই 2টা খাই ফেলবে, খেয়ে ওই দিনটাও খাবে। এই প্রথম সপ্তাহে, প্রথম সপ্তাহের পরে যদি মিস হয়, প্রথম সপ্তাহে বুঝলেন তো না, প্রথম একদিন মিস হইলো তারপরের দিন মনে হইলো, তো যখন মনে হবে তখন খেয়ে ফেলবে ওই দিনটা সহ। দুদিন মিস হলে এটা কন্ট্রোভার্সি আছে, এনে কেউ কেউ বলে যে যদি মিস হয় তাহলে পরপর 2 দিন 2টা খাই ফেলবে একটা, আর একটা হচ্ছে 2 দিন মিস হলে 2টাই খাই ফেলবে, খেয়ে ওই দিনটাও খাবে, 3টা হয়ে যায় আর কি। কিন্তু ওইটা সেফ যে 2 দিন মিস হয়েছে ওই 2 দিনটা পরপর 2 দিন খাই ফেলবে এবং ওই দিনটাও খাবে, তাহলে প্রত্যেকদিন 2টা করে বললো। এটা প্রথম সপ্তাহে। দ্বিতীয় সপ্তাহে যদি একদিন মিস হয় তখন সে ওই দিনটাও খাবে, যেদিন মিস হয়েছে ওইটাও খাবে, খেয়ে ব্যারিয়ার ইউজ করতে হবে। 1 সপ্তাহ ব্যারিয়ার ইউজ করতে হবে। ওষুধ খাবে ঠিক আছে, কিন্তু ব্যারিয়ার ইউজ করতে হবে 1 সপ্তাহ, যাতে পরবর্তী মানে শেষের দিকে হরমোনের ইফেক্ট অনেক বেশি থাকে প্রথম দিকের তুলনায়, পুরো বডি ব্যালেন্সটা আর কি। তো দেখা যায় শেষের দিকে যদি একটু এদিক সেদিক হয় তো দেখা যায় যে কনসেপশন বা ধরেন বাচ্চা হওয়ার চান্স অনেক বেশি থাকে শেষের দিকে, মানে পুরো সাইকেলের প্রথম 7 দিন থেকে বা 8 দিনের পরে পরবর্তী সময়টাতে হরমোনের একটা ব্যালেন্স চলে আসে বডিতে। এটা তো যে সে স্টার্ট করে, পরবর্তী স্টার্ট করার মুহূর্ত থেকে যখন আস্তে আস্তে সামনের দিকে যায় তখন একটা ব্যালেন্স চলে আসে বডি, একটু দিক সেদিক হইলেই সে আবার কিন্তু ফল ডাউন করে। এই জন্য শেষের দিকে রিস্ক নিতে চায় না কেউ, যে একটা মিস হইলো তখন ব্যারিয়ার ইউজ করবে না, 2টা মিস হলো পুরো কাটা, মানে পুরো স্ট্রিপ কাটা, আবার শুরু করতে হবে নতুন স্ট্রিপ এখান থেকে। এই আর কি, এগুলো হচ্ছে যে ছোটখাটো পড়া আর কি। এটা লাগে আর কি। শেষের দিকে 2টা মিস হয় না তো সে তো বন্ধ করে দিবে না, আয়রন হ্যাঁ আয়রন গুলো বন্ধ, আয়রন খাবে না, সে বন্ধ করে দিল। আয়রন খাইলে তো এমনি শেষ, মানে 21 দিন খাইলে তো শেষ সাইকেল। আয়রন খাই শুধু সাপোর্টের জন্য, ব্রিডিং যাতে ভালো হয় আর ব্রিডিং এর পরবর্তীতে আয়রনের যে ঘাটতি থাকবে এটাতে ঘাটতিটা না হয়। এই এটা তো মূলত আয়রন ট্যাবলেট। আয়রন ট্যাবলেট, আয়রন পুরো আয়রন ট্যাবলেট যেটা দিয়ে আমরা এমনি খাওয়াই ওইটাই আয়রন ট্যাবলেট দেওয়া আর কি। হ্যাঁ, এই যেটা হরমোন মিক্স করে এই ট্যাবলেট গুলো বানানো হয়। কি হলো আবার, ওই চলে আসছে মানুষ। আচ্ছা, আর এবার পর মিনি পিল, মিনি পিল বা প্রোজেস্টেরন অনলি পিল, তার নাম হচ্ছে প্রোজেস্টেরন অনলি পিল। মানে কি, মানে হচ্ছে যে তার মধ্যে শুধু প্রোজেস্টেরন আছে আর কোনো কিছু নাই। এরকম কখন খাওয়াবো এটা দেখি একটু। এগুলো কাদের খাওয়াবো, ল্যাকটেশনাল মাদারদের খাওয়াবো। ইন্ডিকেশন কি একটু দেখি, এক লাইনে লিখে দিব। একটা হচ্ছে ল্যাকটেশনাল মাদার, যে মারা বাচ্চাদেরকে দুধ খাওয়ান তাদেরকে ল্যাকটেশনাল মাদার বলা হয়ে থাকে। এটা ইন্ডিকেশন। অ্যাডভান্টেজ কি, no adverse effect on lactation, no দেখেন সাইড ইফেক্ট on lactation। দুই নাম্বার হচ্ছে যে reduces the risk of cervical cancer, endometrial cancer লিখতে হবে এখানে, endometrial cancer, disadvantage কি কি আছে,
ইরেগুলার ব্লিডিং। এটা হচ্ছে ফাংশনাল সিস্ট হতে পারে। ইরেগুলার ব্লিডিং ফাংশনাল সিস্ট এটা হতে পারে। এটা হচ্ছে মিনিপুলের সাইড এফেক্ট। আর কি দেওয়া যায় আপনাদেরকে? ও কপারটি আছে, কপারটি যেমন লাগে না। আচ্ছা, অ্যাডভান্টেজের মধ্যে কি? নো সাইড ইফেক্ট। ইন্ডিকেশন কি? ল্যাকটেশনাল মাদারদের এই পিল খাওয়ানো হয়ে থাকে। ল্যাকটেশনাল মাদার কি? যারা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ান তারা হচ্ছে ল্যাকটেশনাল মাদার। এই সকল ক্ষেত্রে আমরা মিনি পিল ইউজ করে থাকি মিনিমাম অ্যাটলিস্ট প্রথম 6 মাস। এরপরে যদি মিনি পিল ইউজ করা যায়, ইউজ করে দেখা যায় যে ওসিপি খাওয়ায়, এই ওসিপির ইস্ট্রোজেন গিয়ে মানে প্রোল্যাকটিন একটা হরমোন আছে যেটা এই বুকের দুধ খাওয়াতে মানে দুধ উৎপন্ন করতে সহায়তা করে। এই যে গ্ল্যান্ড আছে ওইখানে গিয়ে সে সাপোর্ট দেয় যে এই হরমোনকে বন্ধ করে দেয়। তো গিলে তো এমনিই তো বাচ্চা বুকের দুধ পাবে না, তো বাচ্চার ক্ষেত্রে অনেক ক্রাইসিস হবে। এবং এটা টেরাটোজেনিক মানে বাচ্চাদের শরীর যে খারাপের দিকে নিয়ে যাবে যে জিনিসগুলো দরকার উপাদান, সে একটা উপাদান। এগুলো খেলে দেখা যায় যে বাচ্চাদের তো বুকের দুধ পায় না, পরবর্তী এগুলো আবার যায় তার বডিতে, বাচ্চার বডিতে, এবং অ্যাবনর্মাল হরমোনাল একটা ইফেক্ট তাদের বডিতে ফালায়। দুই নম্বর হচ্ছে নো সাইড ইফেক্ট অন ল্যাকটেশন। এটার অ্যাডভান্টেজ ও উপকারিতা হচ্ছে সে মানে এই যে বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ানো হয় এটার উপর তার কোনো সাইড ইফেক্ট নাই। দুই নম্বর হচ্ছে রিডিউসেস দ্য রিস্ক অফ এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। এন্ডোমেট্রিয়াম মানে কি? জরায়ুর ভিতরের লেয়ারটাকে বলা হয় থেকে এন্ডোমেট্রিয়াম। জরায়ুর সবচেয়ে ভিতরের লেয়ারটার নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াম। আমরা জানি এই ভিতরের লেয়ারটাতে 3টা লেয়ার আছে, জরায়ুর মধ্যে 3টা লেয়ার, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এবং পেরিমেট্রিয়াম। এই ভিতরের লেয়ারটাকে বলা হয় থেকে এন্ডোমেট্রিয়াম। এটা ক্যান্সার হয়, এই ক্যান্সারটা প্রিভেন্ট করে এটা। প্রোস্টানলি পিলটা খেলে এই ক্যান্সারটা অধিকাংশ ক্ষেত্রে হয় না। দুই নম্বর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। দেখেন অপকারিতা কি? সে ইরেগুলার ব্লিডিং করতে পারে, তার ইস্ট্রোজেন নাই, তো সে ওইভাবে সাপোর্ট দিতে পারবে না ইস্ট্রোজেনের মতো করে, তো সে মাঝে মাঝে ইরেগুলার ব্লিডিং করে ফেলে। এটা হচ্ছে ফাংশনাল সিস্ট ইন ওভারি। লেখেন ফাংশনাল সিস্ট ইন ওভারি মানে কি? ওভারি বা যেখান থেকে ডিম্বাণু উৎপন্ন হয়ে থাকে, ডিম্বাশয়, ওইখানে ছোট্ট একটা এরকম ফুসকার মতো করে ফেলে, এর ভিতরে পানি থাকে। সিস্ট মানে হচ্ছে একটা মেমব্রেন বা একটা আবরণ বা একটা পর্দা দিয়ে ঘেরা পানি। ফুসকা যেমন চারপাশে একটা আবরণ থাকে, ভিতরে পানি থাকে, ঠিক ফুসকা যদি এখানে হয় এটাকে বলা হয়ে থাকে সিস্ট, ওভারিয়ান সিস্ট। ছোট ফাংশনাল সিস্ট, এগুলো চলে যায় অটোমেটিক, কিন্তু এগুলো খেলে দেখা যায় যে মাঝে মাঝে এখানে একটা ছোট সিস্ট হয়ে বসে থাকে। সিস্ট এমনি চলে যায়, রিসলিউশন হয়ে যায়। এটা খাওয়া বন্ধ হয়ে গেলে অনেকগুলো সিস্ট থাকলে সমস্যা, এগুলো খাওয়া বন্ধ করলে সিস্টেম এমনি চলে যায়। ফাংশনাল সিস্ট সমস্যা করে না, কিন্তু অন্য সিস্ট আছে। স্যার এই সিস্ট তো অপারেশন হয়। লুটিয়ান সিস্ট এটা না, লুটিয়ান সিস্টের ওভারি। হ্যাঁ, এটা দীর্ঘদিন খেয়ে আসতেছে, এখন থেকে খাওয়া বন্ধ করে দিবে, হঠাৎ করে বন্ধ করে দিবে, এটা কোনো রিজন নেই। কিচ্ছু হবে না। যখন খাবেন তখন ব্যালেন্স, যখন খাবেন না তখন সে তার ইফেক্ট বন্ধ করে দিবে। হরমোন তো একদিন না খেলে এমনি বডি আবার আগের মতো হয়ে যাবে। এক্সট্রা হরমোন দিয়েছেন, হঠাৎ করে বন্ধ করে দিয়েছেন, এটাও ঘুমের ওষুধের মতো না যে অনেকদিন খাইছি এখন বন্ধ করে দিলে মানে আবার ঘুমাইতে পারবো না। কিন্তু সে আপনার প্রয়োজন এখন জন্মনিয়ন্ত্রণ করার, আপনি এটা ইউজ করতে পারেন, প্রয়োজন নেই বন্ধ করে দিতে পারেন। এই জন্য প্রথমে আমরা বলছিলাম যে রিভার্সিবিলিটি তার আছে, রিভার্সিবল, তাকে ইউজ করতে পারে আবার তাকে বন্ধ করে দিতে পারি। এটা হচ্ছে মিনিপেলের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। সিস্ট এর ফাংশনাল সিস্ট, এটা হচ্ছে লুটিয়ান সিস্ট, ওইগুলো বেশি খারাপ। লুটিয়ান সিস্ট এর নাম আর কি এল সিস্ট বলে কি, লুটিয়ান সিস্ট। ওইটা থাকে অল্প সময় একটা। আরেকটা আছে যে পুরো ভারিতে সিস্ট থাকে, পুরো ভারিতে এক সিস্ট পুরো ভারিকে শেষ করে ফেলে, ক্রাশ করে ফেলে। ওই সিস্টের 5.5টা ক্লাস আছে না, তো ওই সিস্টের কারণে পুরো ভারী পুরো অ্যাঙ্গেল হয়ে যায়, এবং ওই সিস্টগুলো অপারেশন করে ওই সিস্টগুলোকে বের করে ফেলতে হয়। এগুলো হচ্ছে নর্মাল, এগুলো ফিজিওলজিক্যাল, সমস্যা নাই তেমন। ওইগুলো প্যাথোলজিক্যাল, ওগুলো আপনার ওভারিকে শেষ করে দিবে, এবং ওখান থেকে যে ডিম্বাণু উৎপন্ন হবে এটা বন্ধ করে দিবে।
ওই সিস্টগুলো অপারেশন করে সিস্টেক্টমি করে এগুলো তুলে ফেলা হয়ে থাকে, অথবা বড় এমন সিস্ট হলো যে সিস্টের কারণে পুরোটা ওভারি শেষ হয়ে গেছে, তখন ওভারি কেটে ফেলা দেওয়া হয়ে থাকে। ওটা তখন বুঝবে যে ওভারির কাজগুলো ব্যাহত করে দিবে, এটা ওভারির কাজ ব্যাহত করবে না, এই আর কি। মোটামুটি এত পর্যন্ত আছে। আর হচ্ছে যে পার্মানেন্ট যেগুলো, এগুলো দরকার নাই এখন, আপনারা জানো, মানে এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল কথাবার্তা যা বললাম, এগুলো চলে। মিনিপিল, ওসিপি, বেরিয়ার, তিনটা ছাড়া 6 মাস পরেও খাইতে চায়, কিন্তু ওইরকম সাপোর্ট দিতে পারবে না আর কি। কারণ 6 মাস পরে বাচ্চাদের মানে ল্যাকটেশনাল ইয়াটা ইমব্যালেন্স শুরু হয়। ধরেন 6 মাস একটা সে খেলো, 6 মাস পর থেকে সে তারে আবার এক্সট্রা খাবার দিতে হবে, যেমন খিচুড়ি জাতীয় জিনিস বা কলাগুলো একেবারে মেখে কলা খাইতে হয়, বা জাউ ভাত খাওয়ানো হয়, বা মানে নরম খাবার তাকে খাওয়ানো হয়। তো সে তো দুধ খাচ্ছে না, তখন খাচ্ছে আবার হল্ট করছে, মানে তখন খাচ্ছে, তখন ওসিপি ইউজ করার একটা ইন্ডিকেশন আছে। তখন ওই যে পরিমাণ দুধ উৎপন্ন করার কথা ছিল মিনিপিল, মানে সে সাপোর্ট দিত, তখন ওসিপি হল্ট করবে, কিন্তু অল্প অল্প হলেও পাবে, ওসিপি অল্প অল্প পাবে। ওইটা 6 মাস পরে বাচ্চার জন্য এটা একটা মানে নিজের একটা ডিফেন্সিভ অ্যাকশনে চলে যায় বাচ্চা। আমরা আসলে 3 মাস থেকেই ওই 3 মাস মানে প্রথম 6 মাস আসলে আমরা বলি যে ল্যাকটেশনাল পিরিয়ড, যেটা অ্যামনোরিয়া পিরিয়ড, ওই মধ্যে 3 মাসটা আসলে মানে সবচেয়ে ফ্রি পিরিয়ড আর কি। ওই সময় বাচ্চা বুকের দুধ খেলে ফ্রি থাকে, কিন্তু ব্যাকআপ হিসেবে 3 মাসের পর থেকে 3 মাস থেকে 6 মাস পর্যন্ত ওই সময়টাতে মিনিপিল দেওয়া হয়ে থাকে। এরপরে আবার ওসিপি খাওয়ানো যায়, কিচ্ছু দেওয়া লাগে না। প্রথম 6 মাস দেওয়া লাগে না যদি উনি বুকের দুধ খাওয়ান, কিন্তু রিস্ক হিসেবে পরের 3 মাস দেয় আর কি। এরপর থেকে ওসিপি গাইনি ম্যাডামের সাথে কথাবার্তা বলে দেওয়া যায়, কিন্তু এরপরে মিনিপিল ইউজ করা যায়। 6 মাস পরে মিনিপিল খেলে 6 মাস পরে মিনিপিল ইউজ করা যাবে, বাচ্চার তেমন বেশি ক্ষতি করে না, কিন্তু মিনিপিলটা সেফ আর কি। দুধ খাওয়ানোর সময় মিনিপিলটা সেফ ইউজ করা যায়। তো এগুলো থাক, আপনারা পিকনিক করে আসেন, আবার পড়ানো হবে। হ্যাঁ, 14তম ক্লাস হয়ে গেছে, হারুন স্যার নিয়ে নিছে, 13তম আগে নিয়ে নিছে, মাঝখানে একটা ব্রেক দিয়ে ও নিয়ে নিছে, ওইটা অনেক খেয়াল ছিল। রিভিউ ক্লাস হবে, রিভিউ ক্লাসের মধ্যে 4টা 5টা বাকি আছে, ওগুলো শেষ করবে। হ্যাঁ, আগে শুক্রবার তো আমাদের পিকনিক যেয়ে পড়বেন।